তিতুমির কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের শাটডাউন, মহাখালী গুলশান সড়ক বন্ধ থাকায় দুর্ভোগ চরমে। আগস্টের পর অধিকাংশ থানায় অপরাধের নথি উধাও। রাজধানীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যায় গ্রেফতার দুজনের স্বীকারোক্তি। আমবয়ান দিয়ে বাদ জোহর দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমা শুরু। ঢাকার একাংশ সহ 22টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন এবার। বিদ্যাদেবী সরস্বতীর বন্দনায় শঙ্খ উলুধ্বনিতে মুখর মণ্ডপ। শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অর্চনায় ভক্তদের ভিড়। আমি যেন ক্লাসে ফার্স্ট হতে পারি, আমি সরস্বতী দেবীর কাছে এটাই চাই। তার কাছে আমরা যা চাই উনি সেভাবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। বিদ্যা দেবীর আরাধনার জন্য মার কাছে প্রার্থনা করি যেন জ্ঞান বুদ্ধি দেয়। দর্শক, স্বাগত জানাচ্ছি এখন বিকেলে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। বিশ্ববিদ্যালয়ে করা সহ 3 দফা দাবিতে মহাখালী থেকে সড়ক বন্ধ করে বারাসাত ব্লকের টু নর্থ সিটি কর্পোরেশন কর্মসূচি পালন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে 5 দিন ধরে অনশনে থাকা 11 শিক্ষার্থীর মধ্যে 3 জনকে ভর্তিও করা হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। 5 আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের দাবিতে মাঠে নামে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। গত কয়েক মাসে কয়েক দফা রাস্তা অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ আলাদা হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের দাবিতে নতুন করে কর্মসূচি ঘোষণা করেন তিতুমিরের শিক্ষার্থীরা। প্রথমে অনশন কর্মসূচির পাশাপাশি 7 দফা দাবি থাকলেও পরে 3 দফা দাবি রেখে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করেন তারা। দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনা। যাদেরকে আমরা বসাইলাম আন্দোলন কইরা ক্ষমতায়, আমরা কে লিগা বসাইলাম যে স্টুডেন্টরা আমরা বসাইলাম যেন দেশটাকে নতুনভাবে গঠন করতে পারে, কিন্তু আজকে পর্যন্ত আমরা স্টুডেন্টরা কি পাইছি, সাধারণ স্টুডেন্টরা এই পর্যন্ত। শিক্ষা উপদেষ্টা বলেছেন তিতুমির বিশ্ববিদ্যালয় বিশেষ বিবেচনায় আমরা রাখছি না, আমরা রাখছি রাজশাহী কলেজকে, কিন্তু এটা রাষ্ট্রের দ্বিচারিতা। ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়ে সোমবার সকাল থেকে আবারও চলে এই কর্মসূচি। এক পর্যায়ে সড়ক অবরোধের কারণে মহাখালী থেকে গুলশান পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রদের যদি সেই যোগ্যতাটাই থাকে তাহলে ওরা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে চান্স পাক। কলেজে তো এরকম করার আর 10 জন মানুষের ভোগান্তি করার দরকার নাই। সরকার যদি এই দাবিকে মানে সেক্ষেত্রে অন্যান্য কলেজগুলো মানে বিশ্ববিদ্যালয় যাবে। শিক্ষার্থীদের ব্যারিকেড কর্মসূচিতে চরম ভোগান্তির মুখে পড়ে সাধারণ মানুষ। অনেকের পায়ে হেঁটে পৌঁছাতে হয় গন্তব্যে। হাঁটতে গিয়ে সমস্যায় পড়ছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। জনগণকে ভোগান্তিতে না ফেলে ক্যাম্পাসের মধ্যে আন্দোলন করার দাবি নগরবাসীর। যেখানে 20 টাকা ভাড়া সেখানে 50 টাকা 100 টাকা দিয়ে ভাড়া দেওয়া যেতে হয়, ভাঙ্গে যেতে হবে। এরকম রাস্তা কালকে এরকম ছিল। হেঁটে যাচ্ছি এখন বাচ্চা নিয়ে, কোলে নিয়েও তো এত দূর যাওয়া সম্ভব না। 100 টাকা বেশি যাচ্ছে, যেটা দিয়ে 2 বার আসা যাওয়া করা যাবে হিসাব করলে। এদিকে জরুরি সেবা শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটির বাইরে থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা। আমরা চাই না যে পরীক্ষা বাতিল হোক। তাহলে আমাদের মাননীয় উপদেষ্টারা যে আজকের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দেয়, কালকে সুন্দর মতো পরীক্ষা হবে। এখন অধিভুক্তি বাতিল হচ্ছে, এখন আবার আরেক অধিভুক্তিতে দিতে চাইতেছে। অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে 3 জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। আরিফ হোসেন, এখন, ঢাকা। 3 দফা দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করে আছে তিতুমির কলেজের ছাত্ররা। সে বিষয়ে আরও জানানোর জন্য সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সেখান থেকে সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, আপনার থেকে জানতে চাই যে শিক্ষার্থীরা কি এখনও সড়ক অবরোধ করে আছেন কিনা, আর বিশেষ করে ঘণ্টাখানেকের মধ্যেই তো অফিস শেষ হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে সেখানকার অফিস থেকে বাসা ফেরত যেসব মানুষ তাদেরও তো ভোগান্তির সবশেষ পরিস্থিতি আপনি আসলে কি জানতে পারছেন?
অনেক আপনি যেমনটি বলছিলেন যে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি চলমান রয়েছে। যেহেতু কমপ্লিট শাটডাউন কর্মসূচি আছে সেহেতু সড়কে তো একটু ভোগান্তি থাকবেই। 1967 সালে প্রায় 11 একর জমির উপরে এই কলেজটি প্রতিষ্ঠা হয়। তার ঠিক 3 বছর পরে 1971 সনে তিতুমির কলেজ নামে এই কলেজটি যাত্রা শুরু করে। ঠিক 57 থেকে 58 বছরের এই যে কলেজ তিতুমির কলেজ সেটিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতেই শিক্ষার্থীদের মূলত এই ব্যারিকেড কর্মসূচি। সেটি রাষ্ট্রীয় স্বীকৃতি চাচ্ছে এখানকার যে শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় করার দাবির সঙ্গে আরও 2 থেকে 3টি দাবি রয়েছে। সেগুলো শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য সেটি প্রত্যাহার এবং একই সঙ্গে ক্ষমা প্রার্থনা সহ এই যে বিশ্ববিদ্যালয় সেটি রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সহ তেই মূলত তারা এই ব্যারিকেড কর্মসূচি পালন করছে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল অনেক যে এই ভোগান্তি আছে কিনা। আপনি জানেন অনেক যে পৃথিবীতে বিশ্বে খুব জনবহুল যে শহর তার মধ্যে ঢাকা একটি অন্যতম শহর। এখানে রাস্তা খুব সরু, যানজট বেশি, মানুষের চলাচল যাতায়াত বেশি। আমরা এখানে আসার পরে যে বিষয়টি দেখেছি সেটা ছিল যে পথচারী থেকে শুরু করে বয়োবৃদ্ধ, মহিলা, শিশু, অন্যান্য অফিস ফেরত যে মানুষ তাদের একটু ভোগান্তি তো আছেই। যেহেতু রাস্তা খুব চতুর্দিকেই খুব ব্যস্ততম বাণিজ্যিকতম এলাকা, এই এলাকায় অফিস পাড়াও আছে, বেশ কিছু অফিস, আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। যেহেতু ধীরে ধীরে এখন অফিস ছুটি হচ্ছে সেহেতু মানুষ যেহেতু বাড়ির পানে ফিরে যাবে, বাড়ির পানে ফিরে যেতে তো একটু ভোগান্তি থাকেই, কারণ গণপরিবহন বন্ধ রয়েছে, ব্যক্তিগত পরিবহন বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য আরও যে চলাচলের জন্য যে সকল ব্যবস্থা থাকে সব কিছুই একদম শাটডাউন যে কর্মসূচি সেই কর্মসূচির আওতার মধ্যেই রয়েছে, যে কারণে ভোগান্তি একটু চরমে উঠবে বলে ধারণা করাই যায়। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা আমাদের যে বিষয় জানিয়েছে যে এই যে তাদের যে কর্মসূচি রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তাদের যে আমরণ যে অনশন, সেই অনশন থেকে এখন পর্যন্ত 4 জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছে এবং তাদের চিকিৎসা চলছে। আমরা এখানে আসার পরে আরও একটু তথ্য জানতে পারলাম যে এখানকার কিছু শিক্ষার্থী তারা একটু সামনেই যে রেলপথ রয়েছে সেই রেলপথ অবরোধ করতে সেদিকেই যাত্রা শুরু করেছেন বলে কিন্তু আমরা জেনেছি। তো এই মুহূর্তে আপনি নিশ্চয় ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে এই যে রাস্তাটি প্রধান সড়ক, শহরের অন্যতম একটি ব্যস্ততম সড়ক, এই সড়কটি মূলত বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে, যার পূর্বে রয়েছে গুলশান এবং এই পাশটায় রয়েছে অর্থাৎ পশ্চিমে রয়েছে বনানী, মহাখালীর যে এলাকা সেই এলাকায় আপাতত নিশ্চয় ছবিতে অনেক দেখতে পাচ্ছেন যে যান চলাচল কিন্তু আপাতত বন্ধ রয়েছে। পথচারীরা একরকম পায়ে হেঁটেই তাদের নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন, বাড়ির পানে ফিরে যাচ্ছেন। অনেক এই ছিল তিতুমির কলেজের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব। অনেক 3 দফা দাবিতে মহাখালী সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সেখানে যুক্ত ছিলেন সেখান থেকে সরাসরি সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। রাজধানীর বেশিরভাগ থানায় নেই এলাকা ভিত্তিক অপরাধীদের তথ্য, আর এই তালিকা না থাকার কারণেই তদন্ত কর্মকর্তাদের পড়তে হচ্ছে প্রতিনিয়ত বিপাকে। আর সেই সুযোগে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে চিহ্নিত অপরাধীরা, যেখানে পুলিশ বলছে 5 আগস্টের পর থানা থেকে হারিয়ে গেছে বেশিরভাগ অপরাধের তথ্য। রুবেল পারভেজের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। রাত 2:35। গাড়ি থেকে নামতে দেখা গেল এক ব্যক্তিকে। মিরপুরের শিমুলতলার সামনে সড়ক পার হয়ে বাড়ির পথে যাচ্ছিলেন তিনি। হুট করে 2 জন ব্যক্তির এলোপাথারি কোপ। 40 সেকেন্ড এলোপাথারি কুপিয়ে সটকে পড়ে ঘটনাস্থল থেকে। এরপর পার হয়েছে 1 মাসের বেশি সময়, অথচ অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। কি বলছে পুলিশ দেখতে দারুস সালাম থানায় আমরা। জানা গেল এই থানায় নেই কোনো অপরাধীর তথ্য। কে হামলা করেছে আসাদুজ্জামানকে নেই সেই অভিযোগের কোনো অগ্রগতি। আগে হয়তো ছিল, এখন আছে কিনা এটা জানতে হবে। ঠিক এই নোটিশ বোর্ডটিতেই ছিল সন্ত্রাসীদের তালিকা, তবে থানা লুট হওয়ার কারণে সেই নোটিশ বোর্ড কিন্তু এখন সিসিটিভি বসানোর স্থান হয়েছে। আমরা দেখতে চাই যে আসলে মূল সন্ত্রাসী অথবা অপরাধীদের তালিকা এই থানায় আছে কিনা। চলুন দেখে আসি। আমাদের কাছে বিভিন্ন তালিকা তৈরি করছি আমরা, কিছু তালিকা আমরা পেয়েছি, আমরা তালিকা করছি। এবার আসা যাক আরেকটি ঘটনায়। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এক ব্যক্তিকে কোপাচ্ছে 15 থেকে 20 জন ব্যক্তি মিলে। অভিযোগ রয়েছে পানি, ইন্টারনেট ও ময়লার ব্যবসার নিয়ন্ত্রণ নিতে এই হামলা, অথচ এই ঘটনায় উঠে আসে কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম। কি বলছে থানা? প্রত্যেকটা থানায় একটা সন্ত্রাসীদের চার্ট লিস্ট থাকে না? আপনাদের
চার্ট লিস্টটা কোন জায়গায় ঝুলানো আছে? সেই রাস্তার রুমে। প্রত্যেকটা থানায় একটা সন্ত্রাসী অথবা ক্রিমিনালদের চার্ট লিস্ট থাকে না আপনাদের? চার্ট থাকে না, আগে যেমন থানায় থানায় ঝুলানো দেখতাম বিভিন্ন জায়গায়। আমি এসে পাইনি। হ্যাঁ, আমি এসে পাইনি। মানে এখানে কি নাই? তৈরি করতেছি কিন্তু আমি এসে পাইনি। শীর্ষ সন্ত্রাসী ইমন পিসি হিলালের ভাই কি? এতে শ্যাম দীপু। রাজধানীতে বিভিন্ন সময় চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি হত্যাকাণ্ডের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তবে এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীরা বিভিন্ন সময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এর পেছনের কারণ হিসেবে অনেকেই বলছেন থানাগুলোতে তথ্য হালনাগাদ যে অপরাধীদের তালিকা থাকার কথা সেটি নেই। আমরা একটু খুঁজে দেখতে চাই বিভিন্ন থানায় যে সেই ধরনের তালিকা আছে কিনা এবং প্রধান অপরাধী কোন থানার কে। উত্তর পশ্চিম থানায় নেই কোনো অপরাধীর তালিকা। অভিযোগ নিয়ে থানায় আসাদের অধিকাংশই ছিনতাইয়ের শিকার হয়েছেন। কথা বলতেছি 1 মিনিট, আমার শালারে ফোন দিতেছি, হ্যালো বলতেই একজনের ধাক্কা দিছে আর একজনের ঠামদে মোবাইল নিয়ে দৌড় দিছে। এই জায়গায় শোনা যায় যে মোবাইল চুরি হচ্ছে। আমি এর কি কোনো তালিকা আছে আপনাদের কাছে? আছে, স্যারের কাছে, ওসি স্যারের কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ, স্যার কি তালিকাটা নিয়ে অফিশিয়ালি চাইলে সেরেস্তার রুমে গিয়েও পাওয়া গেল না অপরাধীদের কোনো তালিকা। একটা বোর্ড থাকার কথা প্রত্যেকটা থানায় থাকে, এটা কি আছে আপনাদের? অবশ্যই আছে, কিন্তু আমি নতুন আসছি তো আমি বলতে পারতেছি না ভাই। এবার গন্তব্য উত্তরা পূর্ব থানায়। চিত্র ঠিক একই। ভাই, আপনাদের অপরাধী শনাক্তের একটা বোর্ড থাকে না, ওই যে যারা দাগি অপরাধী চার্ট বোর্ড রাইট। হ্যাঁ রাইট। সেটা কোথায়? সেটা তো এখন হচ্ছে ওইভাবে আমাদের নতুন তো সংস্কার হচ্ছে। শুধু এই থানাগুলো নয়, রাজধানীর অধিকাংশ থানায় খুঁজে পাওয়া যায়নি শীর্ষ সন্ত্রাসী, রেড অ্যালার্টভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীর তালিকা। ডিএমপি বলছে তারা অনলাইনের মাধ্যমে এটি সংরক্ষণ করেন। বর্তমানে যে সিডিএমএস রয়েছে, একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা এই সব তথ্যগুলো পেয়ে থাকি এবং এখানে কেউ কোনো একটা জায়গায় অপরাধ করলে তার পূর্বাপর যে অপরাধের তথ্যসমূহ সেগুলো চলে আসে। অপরাধ শনাক্তের অন্যতম হাতিয়ার এলাকা ভিত্তিক অপরাধীদের তালিকা, বলছে অপরাধ বিশ্লেষকরা। পুলিশের কাছে সঠিক তালিকা না থাকলে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যায় বলেও মত তাদের। যারা অপরাধের নেতৃত্ব দিচ্ছেন এদের বিরুদ্ধে আইন প্রয়োগের ধারা বলুন অথবা সেই কার্যক্রমটা খুব জোরালো হওয়া উচিত। কিন্তু এই যে থানাগুলোতে তালিকা না থাকা কিংবা থাকলেও সেটি মানে প্রকাশ না করা কিংবা নোটিশ বোর্ডে সেটি উত্থাপন না করা কিংবা এই ব্যাপারে এক ধরনের এড়িয়ে যাওয়া অথবা একটা ঢিলেমি ভাব লক্ষ্য করা, এগুলো কিন্তু আসলে কোনো না কোনোভাবে অপরাধীদের অপরাধ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। দ্রুত হালনাগাদ তালিকা তৈরি না করলে কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের থামানো কঠিন হবে বলে মন্তব্য অপরাধ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। রাজধানীর মহাখালীতে ৮ম শ্রেণীর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুজনেই দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িত বাকি 3 জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে তুরাগে ইতালিয়ান নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, ফোন ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারী দলের একজনকে গ্রেফতার করেছে ডিএমপি। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শারিয়া। রাজধানী দক্ষিণখানের ৮ম শ্রেণীর কিশোরী নিখোঁজ হয় গত ১৬ জানুয়ারি। ৩০ জানুয়ারি তার বস্তাবন্দি মরদেহ মেলে হাতের ঝিলে। এই ঘটনায় ৩০ জানুয়ারি রবিন ও রাব্বি মৃধা নামে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তাদের সম্পৃক্ততার কথা জানান পুলিশ। বলেন, কিশোরীর মুঠোফোন নম্বরের সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়। ১৬ জানুয়ারি দুপুরে মহাখালীর একটি বাসায় হাত পা বেঁধে 5 জন ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে তারা। আমরা আসলে খুব ট্র্যাডিশনাল উপায়েই হচ্ছে তাকে খুঁজে বের। এই ঘটনায় জড়িত বাকি 3 জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিএমপির উত্তরা বিভাগ। যখন বুঝতে পারে যে ভিকটিম জীবিত নেই, তখন তারা একটু ভীত হয় এবং তারা এই ব্যাপারে খুব ভালো একটা প্ল্যান করে যে তারা কিভাবে আসলে
ভিকটিমের মৃতদেহটাকে লোপাট করবে। তারা হচ্ছে অত্যন্ত কৌশলে তার মৃতদেহটিকে তাদের বাসারই একটা যে চালের বস্তা সেটাতে তাকে পুড়ে, এবং সে হচ্ছে একাধিক কমিউনিকেশন তারা ব্যবহার করে, ট্রান্সপোর্ট, যেন বুঝতে না পারে যে তাকে এই ইয়েটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাকে হাতির ঝিলে হচ্ছে ডুবাই ফেলে দেয়। এদিকে রাজধানীর তুরাগে ভ্রমণে আসা ইতালির নাগরিক তানিয়া নূর ছিনতাইকারীর কবলে পড়ে হারান পাসপোর্ট, ফোন ও গুরুত্বপূর্ণ নথি। তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায় ভুক্তভোগী পর্যটক। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় পুলিশের ভূয়সী প্রশংসা করেন ভুক্তভোগী ইতালির নাগরিক। I lost everything. I lost my passport, I lost my money, I lost my cards, I lost everything that I had in my bag, and I felt completely lost and hopeless. But luckily this is where I came across the Turak police station, and I must admit honestly that this is the best police work I've ever seen in my life. এবং সেই উবার চালকই হচ্ছে তাকে পথভ্রষ্ট করে এখানে সেখানে নিয়ে যায়, এবং তারই যে সহযোগীর মাধ্যমে আমাদের যে দিয়াবাড়ি ইয়েটা আছে মেট্রো রেলের নিচে গিয়ে তাকে হচ্ছে প্রথমে আঘাত করে এবং তাকে ভয়ভীতি দেখায়, এবং তার যে ব্যবহৃত আইফোন মোবাইল 13 এবং তার সঙ্গে থাকা 5টি ক্রেডিট কার্ড, তার সঙ্গে 50 ইউরো এবং তার যত মালামাল আছে সমস্ত কিছুই হচ্ছে তারা ছিনতাই করে নিয়ে যায়। এদিকে রাজধানীর তুরাগে শুভ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে ডিএমপি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। দেশে 18 থেকে 24 লাখ মৃত মানুষ ভোটার তালিকায় ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন প্রস্তুত। আগামী ডিসেম্বর অথবা 2026-এর জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। মানুষ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে মন্তব্য করে রোহিঙ্গা ইস্যুতে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন নির্বাচন কমিশনার। আপনাদেরকে বলতে হবে যে আপনার মেইন প্রবলেমটাই হয় আপনার মৃত ভোটারদের যখন আমরা যথাযথভাবে বাদ না দিতে পারি। এটা যে পুরাটাই প্রতারণামূলক তাও নয়, আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে ওই অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদটা দেয়া। তো আমরা যে এখন পর্যন্ত উপাত্ত আমি যেটা দেখতে পাচ্ছি, যদি এটা 0.5%ও হয় তাহলে প্রায় 18 লক্ষ মৃত ভোটার কাটা পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে 1% অতিক্রম করে গেছে আরো 2-3 দিন আগেই। ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন দেয়া ঠিক হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরশুরামে গেল বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, ভবিষ্যতে এমন সরকার হোক যারা গ্রাম থেকে শহর সব জায়গায় উন্নয়নের জন্য দায়বদ্ধ থাকবে। এ সময় তিনি ফেনীর মুহুরী নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণে সরকারের প্রতিও আহ্বান জানান। ভারতের সমালোচনা করে জামায়াতে আমির বলেন, কোনো দেশ নদীর বাঁধ কেটে অন্য দেশকে বিপদে ফেলার নজির নেই। বাঁধটি বন্যার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কেটে দিয়েছে বলেও অভিযোগ রয়েছে, যার ফলে ফেনী সহ কয়েকটি এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়েছিল। আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। সারা দেশে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে সরস্বতী পূজা। সকাল থেকেই মন্দিরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও শাস্ত্রীয় রীতি অনুসারে চলে বাণী অর্চনা সহ সরস্বতী দেবীর আরাধনা। দেবী সরস্বতীর বন্দনায় ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ। ছোট ছোট শিশুদের নিয়ে বাবা মায়েরা ত্রিভুজা এই দেবীর কাছে আসেন হাতে খড়ি দিতে। আরো জানাচ্ছেন তানজিল আমিন। বর্ণময়ের আজ প্রথম বর্ণ লেখা শেখা, তাই শুরুটা হওয়া উচিত সরস্বতীর হাত ধরেই, কারণ তিনি যে বিদ্যার দেবী। একমাত্র তিনিই পারেন শিক্ষা জীবনে বিদ্যার্জনের মাধ্যমে ভক্তদের সফলতা দিতে। তাই মাঘ মাসের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যাদেবী সরস্বতীর কাছে প্রার্থনা দুহাত ভরে। এই দিন যারা প্রথম পড়াশোনা শুরু করে, যেসব ছোট ছোট বাচ্চারা, ওরা প্রথম মা সরস্বতীর কাছ থেকে হাতে খড়ি নেয়। মায়ের কাছে আমাদের বিদ্যা, বুদ্ধি এবং
সকল মানব জাতির যেন আরো ভালো হয় এই প্রার্থনাই করি আর কি। হিন্দু শাস্ত্রমতে সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী। তাই তো রাজধানীতে সকাল থেকেই মন্দিরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলে শাস্ত্রীয় রীতি অনুসারে এই বাণী অর্চনা সহ দেবীর আরাধনা। দেবী সরস্বতীর বন্দনায় ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে। ছোট ছোট শিশুদের নিয়ে বাবা মায়েরা দ্বিভুজা এই দেবীর কাছে আসেন হাতে খড়ি দিতে। শিক্ষার্থীরা প্রার্থনা করেন ভালো ফলাফল সহ জ্ঞান অর্জনের। মার কাছে প্রার্থনা করি যেন জ্ঞান বুদ্ধি দেয়। ওনার কাছে আমরা যা চাই উনি সেভাবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন। আমি দেবীর কাছে জন্য আমি ভালো করে পড়ালেখা করতে পারি। এছাড়াও রমনা কালী মন্দিরে সরস্বতী পূজা পরিদর্শনে এসে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জ্ঞানের আলোকে মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। জ্ঞান এবং শিল্পকলা চর্চার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে, মানবিক মানুষ হয়ে ওঠে। এই মূল্যবোধগুলোকে এবং মানবিক মূল্যবোধগুলোকে উপরে তুলে ধরা এবং এর মাধ্যমেই আমরা একটা জ্ঞান সমৃদ্ধ এবং মানবিক সমাজ গড়ে তুলতে পারি। এই শুক্লা পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী, সরস্বতী পঞ্চমী আবার ঋষি পঞ্চমী নামেও পরিচিত। এই দিনে মা সরস্বতীর জন্ম হয়েছিল বলে হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয়। ব্রহ্মার আদেশে দেবী বীণায় সুমধুর সুর তোলেন, যা বিশ্বকে শব্দ ও বাণীতে অভিভূত করে। এরপর ব্রহ্মা দেবীর নাম রাখেন সরস্বতী। সরস্বতী দেবী শ্বেত শুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা, এজন্য তাকে বীণাবাণীও বলা হয়। আবার সরস্বতী লক্ষ্মী ও পার্বতী হিন্দু ধর্মে ত্রিদেবী নামেও পরিচিত। আলোর প্রতিশব্দ বলা হয়ে থাকে শিক্ষাকে। শিক্ষার আলোয় আলোকিত হতে পারলেই একজন মানুষের যাপিত জীবন হয় সাবলীল, উদার হয় মন এবং জাগ্রত হয় মানবতা বোধ। তাই তো হিন্দু শাস্ত্রে সরস্বতী দেবী হলেন সেই বিদ্যা এবং জ্ঞান অর্জনের দেবী। তাই তো আজ দিনভর সনাতন ধর্মাবলম্বীরা এই সরস্বতী দেবীর কাছেই প্রার্থনা করছেন তাদের বিদ্যা অর্জনের পথ যেন সহজ হয়। বিদ্যা অর্জনের পথ সহজ হলেই তারা জ্ঞানের চরম শিখরে পৌঁছে যেতে পারবেন দেবীর আশীর্বাদ আর নিজেদের চেষ্টা বলে। গড়তে পারবেন সুন্দর এবং মানবিক এক সমাজ। বৈদিক কাল থেকে আধুনিক কাল এখন পর্যন্ত জ্ঞানের আলো এভাবে ছড়ায় বলেই হিন্দু শাস্ত্রে সরস্বতী দেবীর অবস্থান রয়েছে অনন্য উচ্চতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে তানজিলা খান মীর, এখন ঢাকা। নরসিংদীতে একটি টেক্সটাইল মিলে আগুন লেগে পুড়ে গেছে অন্তত কোটি টাকার কাপড়। ফায়ার সার্ভিসের 5 ইউনিটের 1 ঘন্টারও বেশি সময় আগুন নিয়ন্ত্রণে আসলো, এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। এ নিয়ে আরও জানাতে মাধবদীর মেহেরপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, আপনার থেকে জানতে চাই যে আগুনের সূত্রপাত কিভাবে হলো আর ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়েছে কিনা। জি অনেক, আপনি যেমনটি বলছিলেন যে এখানে একটি টেক্সটাইল কারখানায় আগুন লেগেছে এবং এখানে এসে স্থানীয়দের সাথে কথা বলে বা এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছে ফায়ার সার্ভিস সহ সকলের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে দুপুর 1:30টার দিকে আসলে এখানে শক সার্কিট থেকে মূলত আগুনের সূত্রপাত হয়। একটি বিকট শব্দ হয় এই কারখানার একদম পেছনের দিকে, তারপরে কিন্তু আস্তে ধীরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সেই ধোঁয়া থেকে প্রথমে সুতায় আগুন লাগে, সেই আগুন আসলে আস্তে ধীরে পুরো কারখানাটিতে ছড়িয়ে পড়ে। এবং এই টেক্সটাইল ফ্যাক্টরিটি নিয়ে যদি কথা বলি, এটি একই সাথে ফ্যাক্টরি এবং অন্যান্য পার্শ্ববর্তী যে কয়েকটি টেক্সটাইল ফ্যাক্টরি রয়েছে সেগুলোর তৈরিকৃত যে কাপড় সেগুলো কিন্তু এখানে রাখা হতো। বলা যায় যে টেক্সটাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি এটি আসলে একটি গুদামঘর হিসেবেও ব্যবহার করতো এখানকার কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলেছি আমরা, তারা আসলে 1 ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন, যদিও আসলে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বের হচ্ছে, ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। আরেকটি বিষয় আসলে বেশি ইতিবাচক বলা যায় এখানে, যে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু ফায়ার সার্ভিসের সাথে তাল মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করছেন। তো সকলের চেষ্টায় আসলে 1 থেকে 1.5 ঘন্টার চেষ্টায় আসলে আগুন নিয়ন্ত্রণে এসেছে। যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে, পানি দেওয়া হচ্ছে। তো ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে পুরোপুরিভাবে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এখানকার কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে কাপড় পুড়েছে তার পরিমাণ
পরিমাণে অন্তত কোটি টাকার বেশি। এছাড়া বিশ্বরে মেশিনারিজ বা অন্যান্য যেসব যন্ত্রাংশ রয়েছে সেগুলো আসলে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত সেটি আসলে এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস কাজ করছে, কিছুক্ষণ পরে হয়তো বা এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলার পরে আরও বিস্তারিত জানা যাবে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। অনেক নরসিংদীতে একটি টেক্সটাইল মিলে আগুনে পুড়ে গেছে প্রায় অন্তত কোটি টাকার কাপড়। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম। টুঙ্গীর তুরাগ তীরে চলছে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। জোহর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্বের শুরুতেই বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। ইজতেমার ঢাকার একাংশের 22 জেলার মুসল্লিরা অংশ নেন এই ইজতেমা। এবারও ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ময়দান সহ চারপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বিদেশি মেহমানদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট খিত্তার পাশে সাধারণ ডায়েরি করারও ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার জোহরের আগেই মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। গত ধাপের মতো এই ধাপেও আমাদের অর্থাৎ এই 22টি জেলা এবং ঢাকার একাংশ দিয়ে বর্তমানে আমাদের টঙ্গীর 160 একর যে জমিটা দেখতেছেন পুরা ময়দান এখন ভর্তি। আমরা যে নিরাপত্তা ব্যবস্থা রেখেছিলাম প্রথম দিক থেকে একই নিরাপত্তা ব্যবস্থা এখন আছে। 16টি অস্তাওরে আমরা সারাক্ষণ পর্যবেক্ষণ করছি, আমাদের সিসি ক্যামেরাগুলোকে আমরা দেখছি, আমাদের পিকেট পার্টিগুলো কাজ করছে। দ্বিতীয় পর্বের ইজতেমার আরও খবর জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের যে ইজতেমা সেখানে লোক সমাগম কেমন দেখতে পাচ্ছেন, আর সন্ধ্যায় কি আনুষ্ঠানিকতা রাখা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আসলে প্রথম ধাপে ইজতেমায় শরীক হয়েছিলেন শুরায়ে নিজামের অধীনে যারা মুসল্লি রয়েছেন তাদের 41টি জেলা, ঢাকা সহ ঢাকার একাংশ সহ 41টি জেলার মুসল্লি। তো আর এই ধাপে অংশ নিয়েছেন 22টি জেলা ঢাকা সহ। তো বলা চলে যে প্রথম ধাপের তুলনায় এই পর্বে কিছু মুসল্লিদের সমাগম কিছুটা কম, এবং আমরা দেখেছি যে প্রথম পর্বে যেমন ময়দান ছাড়াও আশপাশের এলাকাগুলোতে মুসল্লিদের যে সমাগম ছিল সেটি চোখে পড়ার মতো ছিল। তবে এই পর্বে অনেকটাই স্বাভাবিক, মুসল্লিরা যারা আসছেন তারা ময়দানের ভেতরে তাদের নিজ নিজ যে খিত্তাগুলো রয়েছেন সেখানে তারা জমাতবদ্ধ হয়ে সেখানে অবস্থান নিচ্ছেন। এবং এই মুহূর্তে ইজতেমা ময়দানে চলছে আসরের নামাজের প্রস্তুতি, এবং মুসল্লিরা অজু করে কাতারবদ্ধ হয়ে এই নামাজে শরীক হবেন, এবং নামাজের পরপরই বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক, এবং বাদ মাগরিব এই ইজতেমা ময়দানে আগত যে মুসল্লিরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বয়ান করবে তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরব্বী ভারতের মাওলানা আহমেদ লাট। এবং তার যে বয়ান সেগুলো সেই বয়ানে কিন্তু ইসলামের এবং দ্বীনের দাওয়াতের যে বিভিন্ন বিষয়গুলো কিন্তু তুলে ধরা হবে আগত মুসল্লিদের উদ্দেশ্যে। এবং এবারও আমরা দেখেছি যে মুসল্লিদের যে সমাগম সেটিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে। কোনো ধরনের আসলে ছাড় দেওয়া হচ্ছে না। আসলে প্রথম পর্বে মুসল্লিদের সমাগম হয়েছে যে কারণে এই পর্বেও মুসল্লিদের সমাগম হবে, এবং তাদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ সরকারের সমস্ত যে সংস্থাগুলো সবাই একযোগে কাজ করছেন। এবং একামত হচ্ছে কিছুক্ষণ পর নামাজের পর বয়ান হবে। এর আগে জোহরের নামাজের পর বয়ান করেছে পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, এবং সেই বয়ানে কিন্তু আমরা দেখেছি যে মূলত দ্বীন এবং ইসলামের যে দাওয়াত সেটি বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার যে বার্তা সেটি মূলত এই বয়ানগুলোতে উঠে আসছিল বারবার, এবং বলা হচ্ছিল যেন দ্বীনের দাওয়াত, ইসলামের যে দাওয়াত সেই দাওয়াতটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং তার জীবদ্দশায় তিনি এটা করেছেন, এবং তিনি তার যে উম্মতকে এই দ্বীনের দাওয়াতের কাজে সময় ব্যয় করার জন্য বলে গিয়েছেন। এবং সেই দাওয়াতটি মূলত কাজ হচ্ছে এই তাবলিগের যে ইজতেমার আয়োজন, এবং এই ইজতেমার মাধ্যমে যদি এই দ্বীনের দাওয়াত সর্বত্র যদি পৌঁছে দেওয়া হয় তবেই কিন্তু এই ইজতেমা কি সার্থক হবে বলে তারা জানছেন। তো বলা যায় যে ইজতেমা দ্বিতীয় পর্বের চলছে, এবং প্রত্যেকটি বয়ানের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা দেখছি তালিম, তাজকির এবং জিকির আজগার হচ্ছে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। প্রায় তৃতীয় দিন আজ মেলায় ধীরে ধীরে বাড়ছে পাঠক দর্শনার্থীদের ভিড়। সবশেষ অবস্থা জানতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছি সাজিদ আরাফাতকে সাথে নিয়ে। সাজিদ, জানাবেন যে মেলায় আজ নতুন বই এসেছে কয়টি, আর আগতদের মধ্যে পাঠক না দর্শকের সংখ্যা বেশি, কি দেখতে পাচ্ছেন?
অমর একুশে বইমেলার আজ তৃতীয় দিন এবং তৃতীয় দিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 4টা পেরিয়ে গেছে, অর্থাৎ বইমেলার যে দুয়ার সেই দুয়ার উন্মোচন হওয়ার 1 ঘন্টার কিছু সময় বেশি পেরিয়ে গেছে এবং এই মুহূর্তে আসলে ক্রেতা দর্শনার্থী বা পাঠকের সংখ্যা আমরা দেখছি অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেক বেড়েছে আজকে। একটি বিষয় জানিয়ে রেখে যে আজকে কিন্তু সরস্বতী পূজা ছিল। সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি জগন্নাথ হল এবং আশেপাশে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেই আনুষ্ঠানিকতা পালন করে অনেক তরুণদেরকে আমরা দেখছি, তরুণ শিক্ষার্থীদেরকে আমরা আজকে এই মেলা প্রাঙ্গণে দেখছি যে তাদের আনাগোনা অন্য যে 2 দিন পেরিয়ে গেছে সেই 2 দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই বেশি দেখতে পাচ্ছি এবং সময় যত গড়াবে, অর্থাৎ রাত 9টা পর্যন্ত বইমেলা চলবে, সেই বইমেলা যতক্ষণ চলবে সময় যত গড়াবে আশা করা হচ্ছে যে সেই দর্শনার্থী কিংবা পাঠক লেখক এই সংখ্যাগুলো কিন্তু ততই বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এবং আজকে একটু তথ্য দিয়ে রাখি, এখন পর্যন্ত বইমেলা আয়োজক কমিটির পক্ষ থেকে ঘোষণা এসেছে এখন পর্যন্ত আজকে তৃতীয় দিনে 32টি নতুন বই জমা পড়েছে, অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় প্রতিদিনই নতুন বই আসছে, কবিতা, প্রবন্ধ, গল্প, বিভিন্ন ধরনের বই প্রকাশিত হচ্ছে প্রতিদিনই। আজকে তৃতীয় দিনে 32টি বই প্রকাশ হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে যদি আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন হয়তোবা অসংখ্য দর্শনার্থী আমরা দেখছি, তারা বই দেখছেন, পছন্দের বই, কেউ কবিতার বই, কেউ প্রবন্ধ, গল্প, উপন্যাস, যার যেই পছন্দ সেই পছন্দ অনুযায়ী সেই স্টলে যাচ্ছেন, প্যাভিলিয়নগুলোতে যাচ্ছেন, ঘুরছেন, বই নেড়ে চেড়ে দেখছেন, কবিতা পড়ে দেখছেন, অনেকেই বইয়ের মলাট উল্টে দেখছেন, পছন্দ হলে তারা সেই বইগুলো কিনছেন এবং অনেকেই দেখছি যে তাদের পছন্দের যে বইগুলো সেই বইয়ের জন্যই অপেক্ষায় থাকেন, মাস জুড়ে বছর জুড়ে বলা চলে অপেক্ষায় থাকেন। সেই অমর একুশে বইমেলা এলেই কিন্তু তারা সেই বইয়ের প্রতি যে তাদের আগ্রহের যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু আমরা দেখতে পাই এবং বইয়ের গন্ধে মাতোয়ারা হওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু পরিলক্ষিত হয় এই অমর একুশে বইমেলা এলে। তো সেই জায়গা থেকে আমরা দেখছি বিভিন্ন স্টলে পাঠকরা এসছেন, তারা ঘুরে ঘুরে দেখছেন, পছন্দেও হলে বা পছন্দের লেখকের বইয়ের জন্য অপেক্ষায় আছেন অনেকেই, যে বইগুলো এখনো প্রকাশ হয়নি বা মেলার পরবর্তী দিনগুলোতে বইগুলো প্রকাশ পাবে এমন অপেক্ষাও কিন্তু আমরা করতে দেখেছি। তো বলা চলে তৃতীয় দিনে এসে মেলা অনেকটাই জমজমাট হয়ে উঠেছে এবং পরবর্তী দিনগুলোতে মেলা আরও জমজমাট হবে বলে এখানকার যে বইপ্রেমী পাঠক বা দর্শনার্থী যারা রয়েছেন তারা বলছেন। তো বইমেলা থেকে সবশেষ এই ছিল আমার কাছে তথ্য। অমর একুশে বইমেলা প্রাঙ্গণের থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত, জানাচ্ছিলেন সেখান থেকে নতুন বইয়ের সুবাস নিতে আসা দর্শনার্থীদের কথা। চলমান বিপিএলে একের পর এক বিতর্ক, তবে সব ছাপিয়ে সমালোচনার শীর্ষে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক বিতর্কে দুর্বার রাজশাহীর স্বত্বাধিকারী শফিকুরকে হাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ অবস্থায় 10 ফেব্রুয়ারির মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। বিপিএল 2025কে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা, তবে সবচেয়ে উদ্বেগের বিষয় রাজশাহী দলের পারিশ্রমিক বিতর্ক। ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে করেছে প্রশ্নবিদ্ধ। এমন অপেশাদার কাজের ব্যাপারে বিষয়টি নিষ্পত্তির জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে আলোচনায় বসেন যুব ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ। 2 ফেব্রুয়ারির মধ্যে দলের 50% পাওনা পরিশোধের আশ্বাস দিল, বাস্তবে তা আলোর মুখ দেখেনি। উঠে এসছে অনিয়মের নানা অভিযোগ। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। এই বিষয়গুলো ভালোভাবে দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরও গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার। আমাদের একটা সত্য অনুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে, আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখবো যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করবো। রাজশাহী দলের টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে 3 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। নিজের দোষ স্বীকার করে 25% হারে 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি, নয়তো নেওয়া হবে আইনি ব্যবস্থা। ফারহান ইহসান, এখন, ঢাকা। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh.
শেষ করছি এখন বিকেল, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের শাটডাউন, মহাখালী গুলশান সড়ক বন্ধ থাকায় দুর্ভোগ চরমে। আগস্টের পর অধিকাংশ থানায় অপরাধের নথি উধাও, রাজধানীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যায় গ্রেফতার দুজনের স্বীকারোক্তি। আমবয়ান দিয়ে বাদ জোহর দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমা শুরু, ঢাকার একাংশ সহ 22টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন এবার। বিদ্যাদেবী সরস্বতীর বন্দনায় শঙ্খ উলুধ্বনিতে মুখর মণ্ডপ, শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অর্চনায় ভক্তদের ভিড়। আমি যেন ক্লাসে ফার্স্ট হতে পারি, আমি সরস্বতী দেবীর কাছে এটাই চাই। তার কাছে আমরা যা চাই উনি সেভাবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। বিদ্যাদেবীর আরাধনার জন্য মার কাছে প্রার্থনা করি যেন জ্ঞান বুদ্ধি দেয়। দর্শক, শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।